সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব কমনওয়েলথের সুপারিশে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরছে, তারিখের সামনে এখন উভয় সংকট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব খেলা ঘুরে গেল হাসিনা ওয়াকার গোপন টেলিফোন যোগাযোগ, বিরাট বার্তা পেয়ে অ্যাকশনে ক্যান্টনমেন্ট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সাজানো নির্বাচনে জয়ের পর দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে বিএনপি সন্ত্রাসীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভারতের সঙ্গে যুদ্ধ, তারিখে শপথ গ্রহণের আগেই হাসিনা নিয়ে অবস্থান পরিষ্কার বিএনপির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, ফতুল্লায় দম্পতি আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব চট্টগ্রামে জয় বাংলা স্লোগানে খুলল আওয়ামী লীগের অফিস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিএনপি। এবার তারা সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে। তবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী যে তারেক রহমানই হতে চলেছেন তা এক প্রকার নিশ্চিত। এই আহ্বে বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, এই প্রশ্ন নিয়ে সবচেয়ে বেশি কাটাছেড়া চলছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। যদিও শনিবার তার প্রথম সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিক বৈঠকে আওয়ামী লীগ সমর্থকদের ভবিষ্যৎ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। সাংবাদিক তারেক রহমানকে জিজ্ঞাসা করেছিলেন, বাংলাদেশের অনেক মানুষ আওয়ামী লীগের সমর্থক, তাদের জন্য কী ধরনের ব্যবহার অপেক্ষা করছে? তারেকের ইঙ্গিতপূর্ণ জবাব ছিল, সবার আগে আমার কাজ দেশে আইনের শাসন নিশ্চিত করা। অর্থাৎ কেউ দোষ করলে আইন মেনে তার শাস্তি নিশ্চিত করাই হবে তারেক সরকারের প্রথম লক্ষ্য। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করেছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক মিশন। সব মিলিয়ে আশা আশঙ্কার দোলাচলে রয়েছেন বাংলাদেশের আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক। ঘটনা হল, এবারের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও তাদের সমর্থকরা কার্যত বিএনপির বাক্সে তাদের ভোট উপুর করে দিয়েছেন। সেই কারণেই গোটা বাংলাদেশে বিএনপির জয় জয়কার। 297 আসনের মধ্যে বিএনপি একাই জিতেছে 209টি আসন। যে 2 আসনে ভোটের ফলাফল স্থগিত রয়েছে সেখানেও নাকি এগিয়ে বিএনপি প্রার্থীরা। আবার যে 7 জন স্বতন্ত্র প্রার্থী এবার জয়লাভ করেছেন তারা প্রত্যেকেই বিএনপির বিদ্রোহী নেতা। ভোটে জেতার পর তারা প্রত্যেকেই বিএনপিতে প্রত্যাবর্তন করতে চান। সব মিলিয়ে বিএনপি একাই 1/3 আসনে জয়লাভ করেছে, যা সর্বকালের রেকর্ড বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এই ফলাফলের নেপথ্যে যে আওয়ামী লীগ সমর্থকদের ভোট রয়েছে তা কেউ অস্বীকার করছেন না। ফলে আওয়ামী লীগের ওপর থাকা রাজনৈতিক নিষেধাজ্ঞা যদি তারেক রহমান তুলে নেন তাহলে অবাক হওয়ার কিছু নেই। এক্ষেত্রে বিএনপি একটি সূক্ষ্ম ভারসাম্যমূলক পদক্ষেপ নিতে পারে। যদিও তারেক নিজে বলেছেন, ভোটের ময়দান হোক বা রাজনৈতিক ময়দান, রাজনৈতিক দলগুলির মধ্যে বিরোধ থাকতেই পারে, তবে তা যাতে প্রতিহিংসার রূপ না নেয় সে ব্যাপারে আমি সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। তিনি একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য নিজের দলের কর্মী, সমর্থক ও নেতাদের যেমন বিশেষ বার্তা দিয়েছেন, তেমনি অন্যান্য রাজনৈতিক দলগুলিতেও বিশেষ আর্জি জানিয়েছেন। তারেকের এই সূক্ষ্ম বার্তার মধ্যেই রয়েছে আওয়ামী লীগের বাংলাদেশে ফেরার বার্তা, এমনটাই মনে করছেন সে দেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহল। কিন্তু তারেক প্রধানমন্ত্রী হওয়ার আগেই আন্তর্জাতিক মঞ্চগুলি থেকে আওয়ামী লীগ নিয়ে আর্জি আসা শুরু হয়ে গেল। এর আগেও মোহাম্মদ ইউনুস সরকারের কাছে এই ধরনের আর্জি ও অনুরোধ এসেছিল, কিন্তু যেহেতু ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত নয় তাই তাদের দায়বদ্ধতাও ছিল না। এক্ষেত্রে বিএনপি সরকার গড়লে আন্তর্জাতিক মহলে তাদের দায়বদ্ধতা থাকবে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন বিদেশি রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থাগুলির আর্জিতে কর্ণপাত করার। যেমন ইতিমধ্যেই কমনওয়েলথ দেশগুলির নির্বাচন পর্যবেক্ষক মিশন জানিয়েছে, নতুন সরকারের প্রতি আমাদের সুপারিশ থাকবে ভবিষ্যতে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। সংশ্লিষ্ট মহলের মতে, যা ইউনুস সরকারের পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব ছিল তা তারেকের পক্ষে এড়ানো সম্ভব নয়। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য শেখ হাসিনাকে যে দেশ ছাড়তে হয়েছিল তা আর নতুন করে বলার অপেক্ষা করে না। অথচ সেনাপ্রধান পদে হাসিনাই তাকে নিয়োগ করেছিলেন। বেশ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে ওই ঘটনার জন্য এখন অনুতপ্ততা বোধ করেছেন সেনাপ্রধান ওয়াকার। তাই তিনি তার ভাবমূর্তি স্বচ্ছ করতে হাসিনার বিশ্বাসযোগ্যতা ও আস্থা ফিরে পেতে দিল্লিতে থাকা আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
বাংলাদেশে নির্বাচনের পর নতুন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করতে যাচ্ছেন। আগামীকাল 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তারেক রহমান। একই দিনে নবনির্বাচিত সাংসদরা শপথ নেবেন। গঠিত হতে চলেছে নতুন সরকার। সেই সময় হাসিনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরি করছে, যে অডিওতে শোনা গিয়েছে হাসিনার সঙ্গে সেনাপ্রধানের ফোনালাপ। স্পষ্ট বোঝা যাচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও সেনাপ্রধানের সঙ্গে হাসিনার যোগাযোগ রয়েছে। ওয়াকারের সঙ্গে কি এখনও যোগাযোগ আছে? তবে সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে হাসিনার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের যোগাযোগ রয়েছে। তিনি বিভিন্ন প্রশ্নের জবাবদিহি করছেন বঙ্গবন্ধু কন্যাকে। শেখ হাসিনা 2024-এ দিল্লি চলে যান, যদিও সেনাপ্রধানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। যোগাযোগ রেখে গিয়েছেন দলের নেতাকর্মীদের সঙ্গেও। সেখানে দলীয় ফোরামে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন। নতুন যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে তাতে শোনা গিয়েছে হাসিনা বলছেন তিনি গোপালগঞ্জের বিষয়ে সেনাপ্রধানকে প্রশ্ন করেছিলেন, কিন্তু সেনাপ্রধান ওয়াকার সন্তোষজনক জবাব দিতে পারেননি। তিনি বলেছেন তারপর চাপ রয়েছে। হাসিনা পাল্টা জানতে চান তাকে কোন প্রান্ত থেকে চাপ দেওয়া হচ্ছে। এই বিষয়ে সেনাপ্রধান একদম নীরব ছিলেন। প্রশ্ন উঠছে হাসিনার সঙ্গে কেন নিয়মিত যোগাযোগ রেখেছেন সেনাপ্রধান ওয়াকার? কেনই বা তিনি ওয়াকারকে পরামর্শ দিচ্ছেন? কারণ হিসেবে উঠে আসছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। বলা হচ্ছে সেনাপ্রধান জানতেন না যে হাসিনা দেশ ছেড়ে দিল্লির পথে পা বাড়াতে চলেছেন। হাসিনা যখন বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নেন সেই সময় সেনাপ্রধান তার নিজের ঘরে বিশেষ একজনের সঙ্গে বৈঠক করছিলেন। বাংলাদেশের রাজপথ সেই সময় ছাত্র জনতার আন্দোলনে উত্তাল। পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে তিনি তার বিশেষ বিশ্বস্ত লোকের সঙ্গে কথা বলছিলেন। তার ঘরে থাকা টিভির পর্দায় আচমকাই দেখানো হয় যে হাসিনা তার বাড়ি ছেড়ে দিল্লি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে সেনাবাহিনী সব রাস্তা খুলে দিয়েছিল। জনতা এগিয়ে আসছিল গণভবনের দিকে। বলা হচ্ছে জনতার উদ্দেশ্য ছিল হাসিনাকে খতম করা। হাসিনা যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন সেটা তিনি বুঝতে পেরেছিলেন বলেই সাততারা গণভবন ছাড়ার সিদ্ধান্ত নেন। অন্তর্বর্তী সরকার গঠনের পরেও শেখ হাসিনার সঙ্গে সেনাপ্রধানের নিয়মিত যোগাযোগ ছিল। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গেও সেনাপ্রধান ওয়াকার যোগাযোগ রেখে চলেছেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো বলেই দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে মোহাম্মদ ইউনুসকে মেনে নিতে রাজি ছিলেন না সেনাপ্রধান ওয়াকার। তার দাবি ছিল ইউনুস আদালতে দণ্ডিত একজন অপরাধী, তাই কোনোভাবেই আদালতে দণ্ডিত কোনো অপরাধীকে দেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে মেনে নেওয়া যায় না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন সেনাপ্রধান ওয়াকার বুকে পাথর চাপা দিয়ে ড ইউনুসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটো ছিল ইউনুস কেন? তার নামে মামলা রয়েছে, তিনি একজন কনভিক্টেড ব্যক্তি, কেন অন্য কোনো ব্যক্তি নয়? একজন কনভিক্টেড ব্যক্তি কিভাবে দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন? এদিকে গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর থেকেই সারা দেশে চরম তাণ্ডব শুরু করেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্যে বিভিন্ন স্থানে অন্তত 5 জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শনিবার রাতে ভোলা ও রাজশাহীতে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে রহিম ভুট্টো নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা এই হত্যাকাণ্ডের পেছনে মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ থাকতে পারে। অন্যদিকে রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় নামাজ পড়তে যাবার পথে মোহাম্মদ মোস্তফা নামের এক ব্যক্তি দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। নিহতের ডান পায়ে গুলি লাগার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সহিংসতার চিত্র সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে বাগেরহাটে। সেখানে গত 2 দিনে বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত হয়েছেন এবং অন্তত 90 জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে 20টিরও বেশি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া ফরিদপুরের সাল সংঘর্ষে কমপক্ষে 18 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নাটোরেও রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামে বিএনপি ও জামাত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 13 জন আহত হয়েছেন এবং জামাত নেতাদের 6টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ এক বিএনপি নেতাসহ 4 জনকে গ্রেফতার করেছে। এদিকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও পাল্টাপাল্টি অভিযোগ তোলা হচ্ছে। জামাতে ইসলামী দেশের বিভিন্ন স্থানে তাদের কর্মীদের ওপর 21টি হামলার তালিকা প্রকাশ করে এই সহিংসতার জন্য বিএনপিকে দায়ী করেছে। দলের পক্ষ থেকে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু অভিযোগ করেছে যে নির্বাচনের 24 ঘণ্টার মধ্যে 3 জনের মৃত্যুসহ শতাধিক স্থানে হামলা ও হুমকির ঘটনা ঘটেছে। ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার খবর পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রতিটি ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তবে দেশজুড়ে এমন অস্থিরশীল পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। বিশ্লেষকরা বলছে কিন্তু নির্বাচনের পর জয়ী দলের সমর্থকদের দ্বারা যে ধরনের সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে তা নবগঠিত সরকারের নৈতিক ভিতকে শুরুতেই দুর্বল করে দিতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে শপথ নিলেন বিএনপি প্রধান তারেক রহমান।
2024 সালে শেখ হাসিনার দেশ ত্যাগের আগে পর্যন্ত ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল বাংলাদেশের। তবে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে সমীকরণ বদলে যায়। একাধিক ইস্যুতে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। কিন্তু এবার ক্ষমতায় বসতে চলেছেন তারেক। নয়া সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে, কোন পথে এগোবে দুই দেশ, এমন অনেক প্রশ্ন উঠছে। মোহাম্মদ ইউনূসের সরকার হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ব্যাপারে ভারতকে একাধিকবার প্রস্তাব দিয়েছিল। সেটাই ছিল দুই দেশের সম্পর্কের অবনতির অন্যতম কারণ। বিএনপি পরিচালিত সরকারও কি হাসিনার প্রসঙ্গে ভারতের কাছে আবেদন জানাবে? এই বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছেন, এটা আমরাও বিশ্বাস করি। বাংলাদেশের আম আদমি তার শাস্তি চান। আমরা বিশ্বাস করি ভারতের উচিত হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া। তবে এটাও ঠিক যে এর উপর কিন্তু দুই দেশের বাণিজ্যিক সহ কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই। ওই ব্যক্তি আরও জানান, ইউনূস সরকারের আমলে হাসিনার যেসব মন্ত্রীদের শাস্তি দেওয়া হয়েছে ও বিচার প্রক্রিয়া চলছে তা বলবৎ থাকবে। ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ভারতের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর বাংলাদেশ। সেজন্য আমেরিকা ও চীনের প্রসঙ্গও তুলে ধরেন। এই দুই দেশ চিরপ্রতিদ্বন্দ্বী হয়েও যদি কাজ করতে পারে, তাহলে ভারত বাংলাদেশ কেন পারবে না, সেই প্রশ্ন তোলেন তিনি। বলেন, আমেরিকা ও চীনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, বিরোধ আছে, তাও তারা একসঙ্গে কাজ করে। ভারত বাংলাদেশ সম্পর্ক কেবল একটি বিষয়ে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে আলমগীর জানান, 1975 সালের অগাস্টে শেখ মুজিবুর রহমানের হত্যার পর শেখ হাসিনা যখন ভারতে ছিলেন, তখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও ভারত সফর করেছিলেন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইও ঢাকা সফরে এসেছিলেন। বিএনপির সঙ্গে ভারতের সুসম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান 1980 সালের জানুয়ারিতে দিল্লি গিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। এই একই সময় শেখ হাসিনা তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করার জন্য বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছিলেন। কোন কোন বিষয়ে ভারতের সঙ্গে কথা বলবে বাংলাদেশ? তিনি বলেন, গঙ্গা জল চুক্তি পুনর্নবীকরণের আওতায় আগামী বছরের আগে ফারাক্কার বিষয়টি উত্থাপন করা হবে ভারতের সঙ্গে। তারপর সীমান্ত সমস্যার বিষয়টিও রয়েছে। বাংলাদেশের বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলো মাঝে মাঝে যুদ্ধের প্রসঙ্গ তোলে। তা নিয়ে আলমগীর সাফ জানান, আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারি না, আমাদের আলোচনা করতে হবে। যারা ভারতের সঙ্গে লড়াই করার কথা বলে তারা পাগলের প্রলাপ বকছে। বিএনপির ওই নেতা আরও জানান, তাদের লক্ষ্য ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশের বেকার সমস্যা মেটানো। বলেন, কারিগরি শিক্ষার জন্য ভারতের সম্পদ রয়েছে, আমাদের দেশে বিপুল সংখ্যক বেকার, আমরা এক্ষেত্রে ভারতের সাহায্য নেব। ভারতের বিষয়ে তারেকের অবস্থান কি? 17 বছর নির্বাসন শেষে গত ডিসেম্বরে লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসেন খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। তবে ভারত বিরোধী অবস্থান নেওয়া থেকে বিরত ছিলেন। প্রসঙ্গত, 2001 থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার সরকারের সময় ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো ছিল না, কিন্তু তারেক তা নিয়ে টু শব্দটিও করেননি। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্যামিলি কার্ড ছাপিয়ে স্থানীয় নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে প্রশাসন। সোমবার 16 ফেব্রুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এস.এম. ফয়েজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, কারো কাছে এ ধরনের কার্ড বিক্রির প্রস্তাব এলে যাচাই বাছাই ছাড়া টাকা না দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা, কার্ড ক্রেতা ও দলীয় সূত্রে জানা যায়, কাশীপুর ইউনিয়নের নরসিংপুর এলাকায় নির্বাচনের পরদিন থেকেই রাসেল ওরফে জিলানি ও তার স্ত্রী হাসিনা জিশান ট্রেডার্স নাম ব্যবহার করে টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ড বিক্রি শুরু করেন। রমজানকে সামনে রেখে প্রায় 300 পরিবারের কাছে 50 টাকা করে কার্ড বিক্রি করা হয়। কার্ড দেখিয়ে প্রতি মাসে 1285 টাকায় 1725 টাকার পণ্য কেনা যাবে, এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি করেন ক্রেতারা। সোমবার সকালে প্রথম কিস্তির পণ্য দেওয়ার কথা থাকলেও সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত কোনো পণ্য না পেয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। পরে কার্ড ক্রেতারা একত্র হয়ে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কার্ড ক্রেতা জুলেখা বেগম বলেন, আমাদের বলা হয়েছিল সরকারিভাবে কোম্পানি থেকে কার্ড দেওয়া হচ্ছে, সকাল থেকে অপেক্ষা করছি, কেউ আসেনি, এখন ফোনও ধরছে না। স্থানীয় বাসিন্দারা জানান, নরসিংপুর, বকুলতলা, চরকাশীপুর ও মধ্য নরসিংপুর এই 4টি এলাকায় কার্ড বিতরণ করা হয়। কার্ড ক্রেতাদের অধিকাংশই নারী ও স্বল্পশিক্ষিত হওয়ায় তারা সহজেই প্রলোভনে পড়েন বলে জানান কয়েকজন বাসিন্দা।
অভিযুক্ত নাসেন ওরোহা জিলানি মহানগর বিএনপির এক প্রভাবশালী নেতার অনুসারী হিসেবে পরিচিত বলে দাবি স্থানীয় বাসিন্দাদের, তবে এ অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, দলের নির্বাচনী ইস্তেহারে ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়টি উল্লেখ থাকলেও এখনও এ সংক্রান্ত কোনো কার্যক্রম শুরু হয়নি। এর মধ্যে একটি প্রতারক চক্র কার্ড ছাপিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড় এলাকায় প্রায় 4 মাস বন্ধ থাকার পর জয় বাংলা স্লোগান দিয়ে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খুলে দিয়েছে কার্যালয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার 16 ফেব্রুয়ারি বিকেলে দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত ওই কার্যালয়ে গিয়ে তারা নতুন সাইনবোর্ড টাঙান। এর আগে গত বছরের 21 অক্টোবর একদল যুবক কার্যালয়টিতে ভাঙচুর চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকাতুল আনাম ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাজী সুরুজের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী কার্যালয়টিতে যান। এ সময় তারা সেখানে আগে থেকে লাগানো জাতীয় নাগরিক পার্টির এনসিপির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সাইনবোর্ডটি সরিয়ে উত্তর জেলা আওয়ামী লীগের সাইনবোর্ড স্থাপন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জয় বাংলা স্লোগান দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ লেখা স্টিকার দরজার উপর লাগানো হচ্ছে। ছাত্রলীগ নেতা শওকাতুল আনাম জানান, কার্যালয়ের তালা খুলে তারা ভেতরে প্রবেশ করেন। তবে ভেতরে আগের কোনো চেয়ার, টেবিল, মাইক, আইপিএস, আলমারি কিংবা ফাইলপত্র পাওয়া যায়নি। পরে কার্যালয়ে নতুন করে তালা লাগিয়ে দেওয়া হয়। এদিকে আওয়ামী লীগের কার্যালয় খোলার আগের দিন রোববার নগরের লালদিঘির পাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মিউরাল পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সড়কের পাশের দেয়ালে স্থাপিত ওই মিউরালটি ধুয়ে মুছে পুনরায় দৃশ্যমান করা হয়। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছিল। একই সময় লালদিঘির ওই মিউরালে কালি লাগিয়ে ও কাগজ সেটে ঢেকে দেওয়া হয়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর পুনরায় কার্যালয়টি খুললেন সংগঠনটির নেতাকর্মীরা।